অনন্তপুর গ্রামে চৌমাথাতে ভানু নাইয়ের দোকান ছিল। ওখানে আরও অন্য নাইরা ছিল, তাই ভানুর দোকানে বেশি গ্রাহক আসতো না। ভানু খুব চিন্তিত ছিল। কি হলো দাদা, এত চিন্তিত দেখাচ্ছে তোমায়? আরে তুই তো জানিস যে আমি কেন এত চিন্তিত থাকি। দিনের পর দিন ব্যবসা খারাপই হচ্ছে, তার উপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাঁটুর ব্যথাটাও বেড়ে গেছে দেখছি। দেখো দাদা, তোমার এই ব্যবসা নিয়ে তো আমি সেরকম কিছু করতে পারবো না, কিন্তু তোমার এই হাঁটুর ব্যথা আমি কমাতে পারি। কি করে কমাবে? আরে দাদা, পাশের গ্রামে একজন বয়স্ক বৈদ্য আছেন, বুঝেছো? ওই বৈদ্যের কাছে সব অসুখের চিকিৎসা হয়। আমার বুড়ি মায়ের হাঁটুর ব্যথাও তো উনিই ঠিক করেছেন। আর এখন তো আমার মা দৌড়তে পারে। আরে বাহ, তাহলে আমিও ওনার কাছে যাব নিজের হাঁটুটা দেখাতে একবার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। চলো সকালে যাবো তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরের দিন সকালে লক্ষণ ভানুকে নিয়ে বৈদ্যর কাছে গেল। ওনার কাছে আগে থেকেই একজন গ্রাহক ছিল। বৈদ্যবাবু, আপনার ওষুধে আমার চুল আবার গজাতে শুরু করেছে। আরে আমি তো জানতামই, আমার ওষুধ কখনো বিফলে যায়নি। আমি তো টাকের ওপরেও চুল গজিয়ে দিয়েছি। আগে আগে। আচ্ছা, এবার আমাকে আরো একটু ওষুধ দিন তো। এই নিন টাকা। ওই লোকটি বৈদ্যকে টাকা দিলেন, ওষুধ নিলেন আর ওখান থেকে চলে গেলেন। ভানু আর লক্ষণ সবকিছু শুনছিল। তারপর ভানু বলল, বৈদ্যবাবু, আমার না হাঁটুতে খুব ব্যথা। আচ্ছা, কই দেখাও দেখি। বৈদ্যমশাই ভানুর হাঁটু দেখলেন। দেখো, এই তেলটা তুমি প্রতিদিন রাতে লাগিয়ে মালিশ করো, ঠিক আছে? 1 মাসের মধ্যে তোমার ব্যথা একদম নির্মূল হয়ে যাবে। না আসলে বৈদ্যবাবু, আমি হলাম নাপিত। যদি আপনি আমাকে ওই চুল গজানোর ওষুধ দিয়ে দেন তাহলে আমার খুবই উপকার হয়। যতদিন যাচ্ছে আমার ব্যবসা খারাপই হচ্ছে। দেখো, তুমি এই ওষুধ নিজেই তৈরি করতে পারো বাড়িতে। আসলে কতবার তুমি আমার কাছে নিতে আসবে বলো তো ঔষধ? বৈদ্যমশাই ভানুর কানে ওষুধ বানানোর পদ্ধতি বললেন। এটা শুনে ভানুর চেহারায় হাসি ফুটে ওঠে। ভানু বৈদ্যমশাইকে টাকা দিয়ে দিলেন আর ওরা খুশি খুশি ওখান থেকে চলে এলেন। ভানু নিজের বাড়ি গেল আর রান্নাঘরে কিছু বানাতে শুরু করলো। আরে, রান্নাঘরে এসে কি গন্ডগোল করছো? আরে শান্তি রানী, আমি ওষুধ তৈরি করছি। এই ওষুধ দিয়েই আমরা বড়লোক হয়ে যাব। ওষুধ দিয়ে বড়লোক কি করে হব? তুমি কোনো ডাক্তার নও তো। তুমি শুধু দেখতে থাকো, বেশি মাথা খাটিও না। এবার তুমিই দেখো তুমি কি করছো। মনে হচ্ছে ব্যবসা চলছে না বলে পাগল হয়ে গেছো। শান্তি বকবক করতে করতে রান্নাঘর থেকে চলে গেল। ভানু নিজের রুমে গেল আর নিজের বাবার সিন্দুক থেকে একটা সোনালী রঙের কেঁচি বার করলো। হ্যাঁ, এবার তুই আমার সোনার কাঁচি হয়ে আমার ভাগ্য খুলে দিবি। পরের দিন ভানু নিজের সোনালী কেঁচি, নিজের বানানো ওষুধ এসব নিয়ে দোকানে গেল আর দোকানের বাইরে একটা অনেক বড় বোর্ড লাগিয়ে দিল। সোনার কেঁচি দিয়ে চুল কাটাবে তাহলে চুল আবার এসে যাবে। এই বোর্ড গ্রামবাসীদেরকে অবাক করে দিল। কি ভানু ভাই, এটা তুমি কি লিখেছো? আরে সঠিক লিখেছি। আমার কাছে একটা সোনার কাঁচি রয়েছে, যেটা হলো আমাদের বংশগত। ওই কাঁচি দিয়ে যদি চুল কেটেছো তাহলে তো টাকের উপরেও এক গাদা চুল গজিয়ে যাবে। হ্যাঁ বাবা, আমারও চুল খুব পড়ছে। যদি আমার চুল গজিয়ে যায় তাহলে প্রতিবার আমি এখানেই চুল কাটাবো। এসো এসো দাদা, তাহলে তোমাকে দিয়ে শুরু করি আমি। ভানু ওই সোনালী কেঁচি আর চিরুনি আগে থেকে ওষুধে ডুবিয়ে রেখেছিল আর তারপর সেই ওষুধওয়ালা কেঁচি আর চিরুনি দিয়ে লোকেদের চুল কাটতে শুরু করলো। আচ্ছা, তাহলে কালকে তুমি নিজে এসে আমাকে বলো যে তোমার চুল পড়া বন্ধ হয়েছে নাকি বন্ধ হয়নি, বুঝেছো? ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, টাকাও কিন্তু আমি তোমাকে কালকেই দেবো। আর যদি চুল পড়া বন্ধ হয় তাহলে ডবল টাকা দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক ওনারই মতো অন্য লোকেরাও যারা চুল পড়া নিয়ে সমস্যায় ছিল তারা ভানুর কাছে এলো আর ওরা চুল কাটালো আর পয়সা দিয়ে দিল। ভানুর নিজের ওষুধের ওপর পুরো ভরসা ছিল, সেই জন্যে ও চিন্তিত না হয়ে লোকেদের চুল কাটা শুরু করলো। রাত পর্যন্ত ও চুল কাটলো আর ও বাড়ি ফিরে এলো। রাত্রে শুয়ে ও ভাবতে শুরু করলো যে কাল ওর দোকানে গ্রাহকের কেমন ভিড় হবে। পরের দিন সকালে যখনই ও দোকান খুলল তখন গ্রাহক চলে এলো। এই যে আমার চুল পড়া যে একেবারে বন্ধ হয়ে গেল। হ্যাঁ আমারও।
এই তুমি তো আমাদের চুলের মধ্যে একদম একটা জাদু করে দিয়েছো, বুঝলে দাদা? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে আমি কি বলেছিলাম বলো? এবার বের করো ডবল টাকা। সব গ্রাহকেরা খুশি মনে ভানুকে দ্বিগুণ টাকা দিয়ে দিল। হ্যাঁ, আমি হলাম এমন নাপিত যে টাকের ওপরেও চুল গজিয়ে দিতে পারি। আরে তাই নাকি ভানু দাদা? সত্যি সত্যি, একদম সত্যি। ভানু দাদা, আমার একজন ভাই রয়েছে, ওনা কম বয়সেই টাক হয়ে গেছে। ওর অনেক চিকিৎসা করিয়েছে কিন্তু কোনো লাভই হয়নি তাতে। যদি ওর মাথাতে তুমি চুল গজিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে 5,000 টাকা নগদ দেব। আরে তাহলে ওকে আমার কাছে নিয়ে এসো। ওকে কিন্তু 1 মাস আমার এখানে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি ওকে। হ্যাঁ। ওই লোকটা নিজের টাকলু ভাইকে ভানুর কাছে নিয়ে এলো। ভানু নিজের ওষুধ দিয়ে তার টাকে মালিশ শুরু করে। আচ্ছা তাহলে শোনো, এবার তুমি প্রতিদিন এখানে আসবে যতদিন না তোমার চুল নতুন করে গজিয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে দাদা, আমি নিশ্চয়ই আসবো। এখন থেকে ভানু টাকলু লোকেদেরও চিকিৎসা শুরু করে দেয় আর সোনার ক্যাচি দিয়ে চুল কেটে চুল পড়ার সমস্যাও দূর করতে শুরু করে দেয়। অনেক দূর দূর থেকে ভানুর দোকানে লোকেরা চুল কাটতে চলে আসে। ভানুর ব্যবসা ভালোই চলছিল আর তার রোজগার অনেক গুণ বেড়ে যায়। আর সবাই অবাক তখন হলো যখন টেকো মাথাতে চুল চলে এলো। তারপর ভানুর ছোট্ট দোকানের বাইরে লম্বা লাইন লাগতে শুরু করে। এবার ভানুর কাছে প্রচুর টাকা ছিল, বাড়িতেও তার সম্মান বেড়ে যায় আর ভানুর স্ত্রীও তার সেবা করা শুরু করে দেয়। তোমার হাঁটুতে ব্যথা হচ্ছে, এসো আমি পা টিপে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টিপে দাও। আচ্ছা শোনো শান্তি, তুমি ওই একটা সোনার হার লাগবে বলেছিলে তাই না? আমি শ্যাঁকড়াকে বলে দিয়েছি, ও হার নিয়ে নিজেই আমাদের বাড়ি আসবে। সত্যি? হ্যাঁ একদম সত্যি। তখনই দরজায় শ্যাকরা এলেন, শান্তিকে হার দেখাতে লাগলেন। শান্তি একটা হার পছন্দ করে নিল। আমার এটা পছন্দ হয়েছে। আচ্ছা দাদা, একটা কাজ করুন তো, তুমি সব হার এখানেই রেখে যাও। সবকটা? ভানু শ্যাকরাকে লক্ষ টাকা দিয়ে দিল আর শান্তির চোখ ছানা বড়া হয়ে গেল। সোনার ক্যাচি লোকেদের চুল পড়ার সমস্যা দূর করে দিল আর ভানুকে বড়লোক বানিয়ে তার সম্মান বাড়িয়ে দিল।